নেপালকে বলা হয় হিমালয় কন্যা। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এখানেই অবস্থিত। নৈসর্গিক সৌন্দর্য আর কাঠমান্ডুর প্রাচীন ইতিহাস আপনার ভ্রমণকে দিবে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। বাংলাদেশ থেকে কিভাবে নেপালে আসবেন, কত টাকা খরচ হবে, কোথায় থাকবেন এবং প্ল্যানিংটা কিভাবে সাজাবেন, সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে এই ভিডিওটি। আমরা কোথায় কোথায় প্রবলেম ফেস করেছি সেই সব অভিজ্ঞতা আপনাদেরকে জানাবো। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, নেপাল ব্লগে আপনাকে স্বাগত। দুপুরের সূর্য হেলে পড়তেই আমরা গুছিয়ে বেরিয়ে পড়লাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। রাস্তার দুই পাশ দিয়ে ফ্লাইওভার চলে গেছে এবং মাঝ দিয়েই কিন্তু রাস্তা। যেহেতু এই প্রকল্পের কাজ চলমান তাই রাস্তার অবস্থা কিছুটা খারাপ, জনদুর্ভোগ কিন্তু রয়েছে। আর এরই ভিতর দিয়ে হেলে দুলে চলেছে আমাদের গাড়ি। বাইপেল থেকে 1.5 ঘন্টার মতো যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে চেষ্টা করবেন 2 থেকে 3 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছানো, সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। গুরুত্বপূর্ণ আরেকটা ইনফরমেশন, অবশ্যই বাংলাদেশ থেকে যাওয়ার আগে অনারেবল ফর্মটি পূরণ করে নিয়ে যাবেন, সাথে করে প্রিন্ট করে নিয়ে যাবেন। ইমিগ্রেশন অফিসার দেখতে চাইলে আপনি প্রিন্ট কপিটা দিবেন এবং যথাযথভাবে নির্ভুলভাবে কিভাবে এটা পূরণ করবেন আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা দেখে আপনারা খুব সুন্দরভাবে এই ফর্মটি পূরণ করতে পারবেন। বাংলাদেশিদের জন্য 1 বছরে একবার আপনি অনারেবল ফ্রি ভিসা পাবেন, 30 দিন স্টে করতে পারবেন এবং পরবর্তীতে যদি আপনি ওই বছরেই আবার যেতে চান সেক্ষেত্রে কিন্তু $30 আপনাকে পে করতে হবে। আমরা এয়ারপোর্টে পৌঁছানোর কিছুক্ষণ পরেই আমাদের চেক ইন কাউন্টার ওপেন করে। আমরা চলে গেলাম বাংলাদেশ বিমানের চেক ইন কাউন্টারে। আমাদের কাঠমান্ডু চেক ইন ওপেন হয়েছে, দেখতে পাচ্ছেন 373। একবারেই ফার্স্টে আমরা চলে আসছি, সামনে চলে আসছি। তো 2-3 জনের পরেই আমাদের চেক ইনটা। জাস্ট আজকে ফার্স্টেই চলে আসছি, যেহেতু বাংলাদেশে রোডের অবস্থা খুবই খারাপ থাকে, এই জন্য আগে ভাগে প্রস্তুতি নিয়ে চলে আসছি। তো আমরা চেক ইন কাউন্টারের সামনে চলে আসছি। চেক ইনে কিন্তু কাঠমান্ডুতে সাধারণত 20 কেজি করে ব্যাগেজ থাকে। সো আমরা 2 জন আছি সাথে, আমাদের মাত্র একটা লাগেজ আছে যেটা আমরা নিয়ে আসছি, তো এটা দিয়ে আমাদের হয়ে যাবে। তো বাকিটা চেক ইন করার পরে কথা হচ্ছে। আমাদের চেক ইন কমপ্লিট রাইট নাও। এখন আমরা ইমিগ্রেশনে যাব, যেহেতু ইমিগ্রেশনে ভিডিও করা নিষেধ থাকে, তো দেখাতে পারছি না। ইমিগ্রেশনে আমাদের কী কী সমস্যা ফেস করতে হয় এবং কী কী ইনফরমেশন দিতে হয় সেই বিষয়টা আপনাদের পরে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা অনেক সময় লাইন ধরে দাঁড়িয়ে আমাদের ইমিগ্রেশন কাউন্টার পর্যন্ত পৌঁছাই এবং ইমিগ্রেশন অফিসার আমাদের পাসপোর্ট দেখে বলল যে আপনারা কি নেপালে প্রথম? তো আমরা বললাম হ্যাঁ, আমরা নেপালে প্রথম যাচ্ছি। এটা শুনে উনি আর কিছুই দেখলো না, না দেখে আমাদেরকে একবারে কর্নারে একটা ডেস্কে পাঠিয়ে দিলেন। সেখানে আমাদের বাঙালি ভাইরা ছিল, বিশাল একটা লাইন। তো তারা মনে হয় সম্ভবত বাইরের দেশে ম্যান পাওয়ারে যাচ্ছে। তো তাদের অবস্থা এমন ছিল যে সেখানে দাঁড়ালে পেছন দিক থেকে ধাক্কা দিচ্ছে, সামনের দিক থেকে ধাক্কা দিচ্ছে, এরকম একটা অবস্থা ছিল। শৃঙ্খলতা আসলে মনে হয় আমাদের ভিতরে নাই। তো যাই হোক, এই এক পর্যায়ে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক সময় পর আমাদের যে অফিসাররা তারা কিছুক্ষণ পর পর আসে আবার চলে যায়। তো পাসপোর্ট দেখে আমাদেরকে বললো যে ফ্যামিলি, তো আমাদেরকে সিগনেচার করে দিল। আমরা আবার এসে লাইনে দাঁড়ালাম। লাইনে দাঁড়ানোর পর আবার ওরকম ধীরে ধীরে টানছে। এক পর্যায়ে কাউন্টার পর্যন্ত পৌঁছানোর পর অফিসার আবার বলতেছে যে এটা ছাড়া যাবে না, আবার স্যারের কাছ থেকে পারমিশন লাগবে। তখন স্যারকে ডেকে ডেকে আবার পারমিশন নিয়ে আমাদের ইমিগ্রেশনটা কমপ্লিট হলো। আমরা ভিতরে পৌঁছে গেলাম। আমাদের শুধুমাত্র এটা নিয়ে ঝামেলা করছে, আমাদের আর কোনো কিছু নিয়ে ঝামেলা করে নাই। যেহেতু আমি বিজনেস করি, আমার কাছে কোনো কিছু দেখতে চাই নাই, ডলার এন্ডোসমেন্ট বা অন্য কোনো কিছুই দেখতে চাই নাই, শুধুমাত্র এতটুকু নিয়ে ঝামেলা করছিল। তো যেহেতু আমাদের ফ্যামিলি ছিলাম, আমরা দুজনেই ছিলাম, তাই মনে হয় ঝামেলাটা একটু কমই হয়েছে। আমাদের কিন্তু এর আগে অনেক জায়গায় ভিজিট রয়েছে, তাছাড়া আমাদের থাইল্যান্ডে আমাদের নিজস্ব বিজনেসও রয়েছে। কিন্তু আমাদের বিজনেস ভিসা থাকার পরও আমরা যে
নেপালে যেহেতু থেকে পড়ার সম্ভাবনা নাই কোনোভাবে। কেন আমাদের সাথে এটা হলো আমি জানি না, বাট আমি শুনেছি যে অনেকেই নেপালে গিয়ে ওইখান থেকে ম্যান পাওয়ারে অন্য অন্য দেশে চলে যায়, যার কারণে এত সিকিউরিটি। বাট সিকিউরিটিটা আসলে যেখানে দেওয়া দরকার সেখানে না, সেইভাবে অবৈধভাবে কিন্তু ঠিকই লোক যায়, কিন্তু হ্যারাসমেন্ট হয় যারা লিগালি যারা ঘুরতে যায় তারাই। আপনারা যারা সিঙ্গেল যেতে চান আপনারা অবশ্যই এটার জন্য প্রিপারেশন নিয়ে আসবেন, এবং তাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে, না হলে কিন্তু আপনাকে ব্যাক পাঠাতে পারে। কাঙ্ক্ষিত সময়ের মধ্যে আমরা চলে আসলাম বিমানের গেটে। আমাদের চেক ইন কমপ্লিট করার পর আমরা নিচে নেমে বাস ধরে আমরা চলে আসলাম বিমানের কাছে। সিট খুঁজে আমরা বসে পড়লাম আমাদের নির্ধারিত সিটে। এমার্জেন্সি মুহূর্তে কী করতে হবে সেসব বিষয়ে জানাচ্ছেন এয়ার হোস্টেস। The overhead oxygen mask will drop down automatically in front of you. Pull one mask towards you. Place it on your nose and mouth and breathe. কিছুক্ষণ পরেই আমাদের বিমান ছেড়ে দিল এবং স্বস্তির নিঃশ্বাস নিয়ে একটু চোখ বন্ধ করল। এর কিছুক্ষণ পরেই বিমান হোস্টেসরা এসে ডাকাডাকি শুরু করছে স্ন্যাক্স। বিমান বাংলাদেশের স্ন্যাক্সে ছিল একটি কোল্ড ড্রিঙ্কস, একটি ডিজার্ট টাইপের, একটি স্যান্ডউইচ আর একটি ম্যাঙ্গো বার। স্ন্যাক্সের অবস্থা এমন ছিল পানি ছাড়া এটা খাওয়া অসম্ভব। দেড় ঘন্টার মতো যাত্রা শেষে আমরা পৌঁছে যাই ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। On behalf of Biman Bangladesh Airlines, Captain Saifullah and our entire crew would like to thank you for flying with us and to look forward to seeing you again soon on board another Biman Bangladesh Airlines flight. Thank you for choosing Biman as your carrier. Allah Hafiz and goodbye. বাস থেকে নেমে আমরা সোজা চলে যাই ইমিগ্রেশনে, এবং ইমিগ্রেশনটা কমপ্লিট করি খুব সহজেই। আমাদের আগে থাকতেই অনারেবল ফর্মটি পূরণ করা ছিল, তাই কোনো সমস্যা হয়নি। আমরা চলে আসছি লাগেজ কালেকশন করার জন্য বেল্টের এখানে। আগে থাকতে যদি আপনার ইমিগ্রেশন ফর্ম পূরণ করা না থাকে তাহলে ইমিগ্রেশনের আগেই আপনারা কিছু কম্পিউটার পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এই ফর্মটি পূরণ করতে পারবেন। ফর্মটি পূরণ করে জাস্ট মোবাইলে একটা পিকচার নিয়ে এসে ইমিগ্রেশন অফিসারকে দেখালেই হয়ে যাবে। ডিসপ্লেতে লাগেজের যে বেল্টের নাম্বারটা দেওয়া থাকে আমরা ডিসপ্লে দেখে আমরা বেল্ট থেকে আমাদের লাগেজটি সংগ্রহ করলাম। তবে এখানে আরেকটি অভিজ্ঞতা যে এখানে আবার লাগেজগুলো স্ক্যান করতে হয় তারপরে নিতে হয়, কিন্তু এখানে কোনো লাইন ছিল না, শৃঙ্খল ছিল না, তো এটা দুঃখজনক। তো এরপর আমরা আবার লাগেজটি স্ক্যান করে বের হয়ে আসলাম। এবার আমাদের হচ্ছে সিম নিতে হবে। সিম নেওয়ার জন্য আমরা একটি দোকানে যাব। আমরা এনসিএলের একটি সিম নেই, যেটার প্রাইস ছিল 600 নেপালি রুপি। আমরা প্রথমেই নেমেই আগে হচ্ছে এখান থেকে টাকা তুলে নেই, এটিএম বুথ থেকে আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা তুলে নিই, যার কারণে আমাদের আর এক্সচেঞ্জ করতে হয় নাই। আপনারা যদি সাথে ডলার নিয়ে আসেন তাহলে অন্য কোথাও থেকে এক্সচেঞ্জ করবেন, যদি এয়ারপোর্ট থেকে এক্সচেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা রেটটা অনেকটা কম পাবেন। আমরা সিম নিয়ে নিচে চলে আসলাম এবং ট্যাক্সির জন্য অপেক্ষা। ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাতে আমাদের প্রায় বেজে যায় 8টার মতো, এবং আমাদের ইমিগ্রেশন লাগেজ কালেক্ট সব কিছু কমপ্লিট করতে করতে আমাদের বেশ লেট হয়ে যায়। এরপর আমরা এয়ারপোর্ট থেকে যখন বের হয়ে বাইরে তখন বেশ ঠান্ডা এবং এই জায়গাটা একটু নির্জন টাইপের হয়ে যায়। ট্যাক্সি এখান থেকে কিন্তু অনেক প্রাইস নেয়, সাধারণত আমাদের কিন্তু 1200 নেপালি রুপি দিয়ে আমাদের থামেলে যে হোটেল ছিল সেখানে যাওয়ার জন্য আমাদের ট্যাক্সি নিতে হয়। আপনারা কিন্তু এসেই পাঠাওয়ের যে অ্যাপসটা আছে এখানে পাঠাওটা ইনস্টল করে নেবেন, এবং পাঠাওকে রাইড কল করলে কিন্তু দ্রুত কিন্তু এখান থেকে আপনারা একটা রাইড নিতে পারবেন, এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা 500-600 টাকার মধ্যেই পেয়ে যাবেন, 500-600 নেপালি রুপি। এখানে রাইড শেয়ার অ্যাপস দুইটা জনপ্রিয়, একটা হচ্ছে ইনড্রাইভ আরেকটা পাঠাও। এই দুইটার মাধ্যমে আপনি যে কোনো স্থানে যাওয়ার জন্য আপনি রাইড কল করতে পারবেন, এবং এখানে প্রাইসটা কিন্তু চিপ। আমি যতগুলো ব্লগ দেখছি সেই ব্লগগুলোতে কিন্তু এভাবে ইনফরমেশন দেওয়া ছিল না, যার কারণে বের হয়ে কিন্তু আমি জানতামই না যে এখানে কোন কোন রাইড শেয়ার অ্যাপস রানিং থাকে বা চলে। পরবর্তীতে আমরা একটা ট্যাক্সি ভাড়া নেই, যেটার প্রাইস ছিল 1200 টাকা, 1200 নেপালি রুপি। এটা দিয়ে আমরা থামেলের হোটেল পর্যন্ত আসি।
তো আমাদের ড্রাইভারটা বেশ আন্তরিক ছিল। তারা সাধারণত বাংলাদেশকে অনেক রেসপেক্ট করে, কারণ বাংলাদেশ অনেক ট্যুরিস্ট কিন্তু নেপালে ঘুরতে আসে প্রতি বছর। অনেক ট্যুরিস্ট কিন্তু বাংলাদেশ থেকে আসে, এবং সে অনেক বিষয়ে ইনফরমেশন দিচ্ছিল আমরা কোথায় যাব, এবং সেই জায়গায় যাওয়ার আগে যেন আমরা চেক করে নেই, যেহেতু অভ্যুত্থানে তাদের সরকার নাই এখন, তো এখন তাদের পরিস্থিতিটা অতটা ভালো না, তাই যেন অবশ্যই আমরা আগে জেনে নেই, বুঝে নেই, তারপর যেন যাই। তবে ট্যুরিস্টের জন্য কিন্তু কোনো জায়গায় কোনো সমস্যা হয় না। দেশে যাই হোক, ট্যুরিস্টরা কিন্তু এখানে নিরাপদ থাকে, এটাও জানাচ্ছিল। অবশেষে আমরা আমাদের থামেলের হোটেলে চলে আসলাম। আমাদের হোটেলের নাম হোটেল নেপালিয়া। চলে আসলাম আমাদের থামেলের হোটেলে। রুমটা বেশ গোছালো, মোটামুটি পরিষ্কার, তবে একটু পুরাতন ধাঁচের। মোটামুটি বেশ বড় ছিল, এবং এখানে 2 বোতল পানি দেওয়া ছিল কমপ্লিমেন্টারি, একটা ফ্রিজও ছিল। সাধারণত এখানে চা কফি এগুলো দেওয়া থাকে না, এগুলো আপনার যদি প্রয়োজন হয় আপনাকে কিনে এনে খেতে হবে। তাছাড়া শীতের ভিতরে এসিরও প্রয়োজন হয় না। ওয়াশরুমটা মোটামুটি সুন্দর, তবে একটু পুরাতন, আর ভিতরে পরিষ্কার, বাট এখানে একটি বাথ ট্যাপ দেওয়া আছে, প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন। তাছাড়া অন্যভাবে শাওয়ার দিয়েও কিন্তু গোসল করতে পারেন। এটাই ছিল আমাদের হোটেল রুম। তবে আরেকটা খারাপ দিক ছিল যে এখানে ব্ল্যাক আউট কোনো পর্দা ছিল না, সকাল হলেই কিন্তু আলো চলে আসে রুমের ভিতরে। আমাদের এখানে প্রতি রাতের জন্য প্রায় $20 মতো খরচ হয়েছে। ট্যাক্স সহকারে আমাদের $36 ছিল 2 রাতের জন্য, এবং ট্যাক্স দিয়ে আমাদের $40 পড়ছে 2 রাতের জন্য। আমরা হোটেলটা বুকিং করি আগোডা থেকে, যার কারণে এখানে প্রাইসটা একটু বেশি পড়ছে। আমি ডেসক্রিপশনে হোটেলের নাম্বারটা দিয়ে রাখবো, আপনারা চাইলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে আপনারা বুকিং করতে পারবেন, তাতে কিছুটা প্রাইস কম পড়বে। আগামী ব্লগ দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ঘুরে দেখাবো চন্দ্রগিরি কেবল কার, মানকি টেম্পল, দরবার স্কয়ার।